কারো ডাক কানে প্রবেশ করতেই ধীরে ধীরে চোখ মেলল পিয়ার্স। সামনে তাকাতেই দেখল অর্থী প্রশ্নাত্মক নয়নে তাকিয়ে আছে তার পানি। আশেপাশে দেখার পর বুঝতে পারল রাতে সে ব্যালকানিতেই ঘুমিয়ে পড়েছিল, আর এখন ধরণীতে ঝলমলে রোদের দেখা মিলেছে। হয়তো বেলা ভালোই হয়েছে। পিয়ার্স আড়ামোড়া ভেঙে উঠে দাঁড়ালো। অর্থী পুনরায় বলল, তুমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলে ভাইয়া? বোনের দিকে ফিরে তাকালো পিয়ার্স। বোনকে দেখতে চিন্তিত লাগছে। মুচকি হেসে জবাব দিল, ওই আর কি, রাতে ঘুম আসছে না তাই এখানে ছিলাম। কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। মনে হচ্ছে ভালো ঘুম হয়নি তোমার। চোখের মুখের কি অবস্থা হয়েছে, মনে হচ্ছে রাত জেগে জেগে কেঁদেছো। বলেই অর্থী একটু হেসে দিল, যেন শেষ কথাটা মজার ছলে বলেছে। তবে এইবার পিয়ার্সকে একটু চিন্তিত দেখালো। নিজেকে স্বাভাবিক করে নির্লিপ্ত স্বরে বলল, হয়তো ঘুম হয়নি তাই এমন লাগছে। তুই যা, আমি আসছি। আচ্ছা। অর্থী বেরিয়ে গেল। পিয়ার্স রুমে এসে পোশাক নিয়ে আগে ওয়াশরুমে গেল। প্রায় আধ ঘন্টা শেষে গোসল করে বের হলো। আয়নায় একবার নিজেকে দেখে নিল। এবার সব ঠিকঠাক লাগছে, সব ঠিক আছে দেখে নিচে নেমে এলো। বড় মামিকে বলে এক কাপ কফি তৈরি করে নিয়ে রায়ানকে খুঁজল, অথচ নিচে কোথাও দেখতে পেল না। রুমে আছে ভেবে সেদিকে এগিয়ে গেল। তার ভাবনাই ঠিক, রায়ান তার নিজের রুমেই আছে। পিয়ার্স দরজায় নক করতেই রায়ান ভিতর থেকে অনুমতি দিল। ভিতরে প্রবেশ করতেই দেখল রায়ান রেডি হচ্ছে। সে ভাইয়ের পিছে দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল, তুই কি এখন মেডিকেলে যাবি? হ্যাঁ, তুই হসপিটাল জয়েন করছিস কবে থেকে? হাতের কাজ অব্যাহত রেখে জবাবের পিঠে প্রশ্নটা করল রায়ান। পিয়ার্স কফিতে আর একটা চুমুক দিয়ে ছোট করে বলল, আজ থেকে যাব। অনেক দিন তো ছুটি নিলাম। তারপরে আবার সব শান্ত, নীরব। পিয়ার্স তনুমনো শুরু করলো। মনে একটা প্রশ্ন জমেছে, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছে না। বিষয়টা নিশাদকে নিয়ে, তাই হয়তো এই অস্বস্তি। পিয়ার্স জানে তার মামা রায়ানকে বিয়ে করতে জোর করেছিল। পিয়ার্স ভেবেছিল রায়ান বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু কাল রাতে সে দেখেছিল নিশাদকে এই রুম থেকে বেরিয়ে অর্থের রুমে যেতে। অনেকক্ষণ পরেও যখন রুম থেকে বের হয়নি নিশাদ, তখন মনে প্রশ্ন জেগেছিল। তপ্ত শ্বাস ফেলে জিজ্ঞাসা করেই ফেলল পিয়ার্স, ভাই, তুই আর নিশাদ কি আলাদা রুমে থাকিস? মেনে নিতে পারিসনি এখনো বুঝি? রায়ান পিছু ফিরে তীর্যক চোখে তাকালো তার ছোট ভাইয়ের দিকে। তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো, নিশাত নয়, ভাবি ডাক। দেখেছিস যখন, তার মানে আমরা আলাদাই থাকি। সামান্য প্রশ্নে ভাইকে রাগত্ব স্বরে জবাব দিতে দেখে কিছু একটা বুঝতে পেরে এক পেশে হাসল পিয়ার্স। ভাবি শব্দটা শুনতেই বুকের ব্যথাটা যেন তীব্র হলো। তা রায়ানকে বুঝতে না দিয়ে মজার স্বরেই বলে ফেলল, তোর বউটাকে আমাকে দিয়ে দিবি? কথাটা শ্রবণ হতেই রায়ান কঠোর চাহনি দিল ভাইয়ের পানে। পিয়ার্স কথাটা মজার ছলে বললেও হয়তো মনে মনে চেয়েছিল নিশাদকে যেন সত্যিই দিয়ে দেয়। কিন্তু ভাইকে এমন কঠোর চাহনি দিতে দেখে হাসির মাত্রা আরও প্রসারিত করে রায়ানকে আরেকটু রাগাতে বলল, ভুল ভাবিস না। তোর বউকে একদিন বা এক রাতের জন্য নয়, সারা জীবনের জন্য দিয়ে দে। কারণ তুই তো বউ মানিস না, এক রুমে থাকিসও না, তাই বললাম। ছোট ভাইয়ের থেকে চক্ষু হটিয়ে নিজের অ্যাপ্রন, স্টেথোস্কোপ আর প্রয়োজনীয় জিনিসগুলো হাতে নিয়ে নিজের রুমের দরজার দিকে অগ্রসর হতে হতে গমগমে স্বরে বলে উঠল, মানি বা না মানি, বউটা আমার। সো এক রুমে থাকি বা আলাদাই, বউ আমার হয়ে আমারই থাকবে। আর কোনো বাক্য ব্যয় না করে দ্রুত পদে বেরিয়ে গেল রুম থেকে। রায়ানের যাওয়ার পানে তাকিয়ে শেষ চুমুক দিল কফিতে পিয়ার্স। চোখের চাহনি নিটল, বুকের ভেতরটা দগ্ধ হচ্ছে, অথচ তা অভিব্যক্তিতেও প্রকাশ করছে না। যেন নীরবে একাই সব সয়ে যাওয়ার পরিকল্পনা করতে ব্যস্ত সে। আয়নার সম্মুখে দাঁড়িয়ে হিজাব বাঁধতে ব্যস্ত নিশাদ। হাতের কাজটা দ্রুত শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মেয়েটা, নয়তো দেখা যাবে আজও না খেয়ে লোকটার পিছে পিছে দৌড়াতে হবে। হঠাৎ আয়নার ভেতরে এক অন্যরকম দৃশ্য দেখে হাত থেমে গেল নিশাতের। তার থেকে সামান্য পিছনে দাঁড়িয়ে রায়ান। নয়ন দুটো আয়নার ভেতরে তার পানেই নিবিষ্ট। কি আছে ওই নয়ন দুখানায়? মুগ্ধতা, মোহ, নাকি প্রেম? কোনটা? নয়নে নয়ন মিলিয়ে বোঝার চেষ্টা চালালো, কিন্তু কিছু মুহূর্ত ব্যয় হওয়ার পরেও নিশাত বুঝতে ব্যর্থ। নয়ন মুদে পিছনে ফিরে রায়ানের মুখ পানে তাকালো।
লোকটা এখনও তেমন করে তাকিয়েই আছে। নিশাত আঁখি দুটো এপাশ ঘুরিয়ে অস্বস্তি নিয়ে প্রশ্ন করল। কিছু বলবেন? রায়ান সেইভাবেই নিশাতের পানে তাকিয়ে জবাব দিল। আমাদের যেতে হবে? নিশাত কথার মানে ঠিকই বুঝল। রেডিও হয়েছে লোকটার সাথে যাওয়ার জন্য, অথচ রাতের কথা স্মরণ করে অন্যদিকে ঘুরে হিজাব পাতা শেষ করে মুখ লোটকে বলে উঠল, কোথায় যাব? মেডিকেল ছাড়া বুঝি অন্য কোথাও যাওয়ার কথা ছিল আমাদের? জবাবে লোকটার তেরা বাক্য শুনে মুখ বিকৃত করে নিল নিশাত। পুনরায় ভাব দেখিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আমি আপনার সাথে কোথাও যাব না। জবাবে বিপরীত পাশ থেকে গুরুগম্ভীর স্বর ভেসে এলো। কেন? নিশাত নিজেও স্বরটাকে একটু গম্ভীর করার চেষ্টা করে জবাব দিল, কারণ আমি আপনার চাকরি করব না। জবাব পেয়ে রায়ান এক ভ্রু উঁচিয়ে কিছু ভাবল, পরবর্তীতে ভাবলেশীন বলে উঠল, ওকে, করতে না চাইলে সমস্যা নেই, শুধু এই কথাটা নিজ মুখে আপন শ্বশুর মশাইকে গিয়ে বলে দিও। কথা শেষ হতেই অপেক্ষা না করে অর্থের রুম থেকে বেরিয়ে পড়ল। নিশাত রাগে গজগজ করে উঠল। ফাজিল লোকটা নিজে ভুল করছে, অথচ একবার তাকে মানানোর চেষ্টাও করলো না, আবার তাকে ফাঁসিয়ে দিয়ে নির্লিপ্তভাবে চলে যাচ্ছে। শ্বশুরমশাইকে কিভাবে বলবে যে সে এই চাকরি করতে চায় না? সে তো শুধু মজা করে বলেছিল। আর এই লোক? নিশাত কলেজ ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে রায়ানের পিছু ছুটল। পিছন থেকে চিল্লিয়ে উঠল, আরে দাঁড়ান, আমাকে সাথে নিয়ে যান। রায়ান দাঁড়ালো না। জবাব পেয়ে ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসির ঝলক দেখা দিল, যা নিশাত পিছনে থাকায় দেখতে ব্যর্থ হলো। নিশাত দৌড়ে রায়ানের পাশাপাশি দাঁড়িয়ে হাঁটা ধরতেই রায়ান সম্মুখে নজর রেখে নিশাতকে থমকে উঠল। এত দৌড়াদৌড়ি করো কেন স্টুপিড? স্বাভাবিকভাবে হাঁটতে জানো না? আর একবার দৌড়াতে দেখলে খবর আছে তোমার। ননসেন্স কোথাকার। ধমক খেয়ে মুখ গোমরা করে নিল নিশাত। নাক মুখ কুচকে প্রত্যুত্তরে বলল, যত পারেন ধমকে দিন। 1 মাস শেষ হলে আমি আর আপনার চাকরি করছি না, তখন আর আপনার ধমকও আমি মানব না। রায়ান কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। রায়ানের কোনো প্রতিক্রিয়াই দেখা গেল না। দুজনে একসাথে এসে বসলো টেবিলে। পিয়ার্সও সেখানে উপস্থিত। রায়ান আর নিশাতকে একসাথে দেখে চোখ নামিয়ে নিল পিয়ার্স। নিশ্চুপ হয়ে খেতে থাকলো। রায়ানের সম্পূর্ণ খাওয়াতে মনোযোগ থাকলেও চোখ দুটো নিবিষ্ট রয়েছে তার পাশে আর বিপরীতে বসা মানুষ দুটোর উপরে। নিজের খাওয়া দ্রুত শেষ করে উঠে চলে এলো বাইরে। পিছু পিছু তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও এলো। দুজনে গাড়িতে চড়ে বসতেই গাড়ির স্টার্ট দিয়ে দিল রায়ান। রায়ান ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে নিশাতের উদ্দেশ্যে জানতে চাইল, আমার সারাদিনের শিডিউল বলো। শব্দগুলো শ্রবণ হতেই নিশাত রায়ানের পানে ফিরে তাকালো। মনে মনে একটু ভীত হলো, কারণ তার তো কিছুই জানা নেই। আমতা আমতা করে আওড়ালো, আমি তো জানি না। রায়ান চোখ কটমট করে নিশাতের দিকে একবার তাকিয়ে পুনরায় সামনে তাকিয়ে রুক্ষ স্বরে বলল, তোমাকে বলেছি না কাজে ফাঁকি দিয়ে আমার পছন্দ নয়। দোষারোপ করতে দেখে ভয় ভুলে তেজি স্বরে জবাব দিল, আমি কই ফাঁকি দিলাম? সব দোষ আপনার। কাল তো আমরা হাসপাতালেই যাইনি। তাহলে শিডিউল আমি জানবো কিভাবে? মাহিরুল চাচার নাম্বারও তো নেই আমার কাছে। নিশাতের জবাব পেয়ে ডান হাত স্টিয়ারিংয়ে ধরে বাঁ হাতের সাহায্যে নিজের ফোন বের করে মাহিরুল চাচা নামে সেভ করা নাম্বারটা বার করলো। ফোনের ডিসপ্লে নিশাতের সামনে ধরেই নিষ্প্রভ স্বরে আদেশ দিল, এই নাও নাম্বার, আর জলদি জেনে আমার শিডিউল জানাও। নিশাত নাম্বারটি তুলতেই তৎক্ষণাৎ নিজের ফোনটা সামনে থেকে সরিয়ে নিল। নিশাত কথা মতো কাজে লেগে পড়ল, আর রায়ান ফোনটা রেখে দিয়ে পুনরায় ড্রাইভিংয়ে মনোনিবেশ ঘটালো। ক্যান্টিনের ভেতরে বসে আছে 2 দিন আগে পরিচিত হওয়া 3 বন্ধু, সায়ন্ত আর নিধি। মুখ গোমরা করে বসে আছে। 3 জনেই চুপচাপ। নিশাত একটা গরম কফি নিয়ে তাতে চুমুক দিচ্ছে, আর বাকি 2 জনের অভিব্যক্তি বোঝার চেষ্টা চালাচ্ছে। নিশাত কলেজে আসার পর থেকেই শুরু করেছিল রায়ানকে নিয়ে। নিশাত ওদের সাথে না পেরে কিছু মুহূর্ত আগেই বলে দিয়েছে রায়ান তার বিয়ে করা স্বামী। তারপর থেকেই নিধি শান্ত, তার মুখ গোমরা করে থাকার একটাই কারণ, আর তা হলো নিশাত প্রথম দিনেই কেন এই কথা তাকে বলেনি। এর মানে নিশাত তাদের বন্ধুই ভাবে না। নিশাত বুঝিয়েছে এটা ওটা বলে, অথচ নিধি কথার মানতে নারাজ। সায়ন্ত এবার নিধির উপরে রাগ দেখিয়ে বলে উঠল, এই ডঙ্গি, আর কত এভাবে থাকবি?
ক্লাসে তো যেতে হবে নাকি? ঢঙ্গি বলাতে রেগে গেল নিধি। সায়ন্তের দিকে কটমটিয়ে তাকিয়ে বলে উঠল, তুই চুপ থাক। আমাকে ছেড়ে তুই ওটাকে সাপোর্ট করছিস, আবার আমাকে ঢঙ্গি বলছিস? মনে রাখবি আমি তোর থেকে বড়, তাই সম্মান দিয়ে কথা বলবি। সায়ন্ত মুখ বাঁকিয়ে বলল, এই একদিনের বড়কে আমি মানি না, আর ডঙ্গিকে ডঙ্গি বলবো না তো কি বলবো? আমি ঢঙ্গি হলে তুই একটা গিরগিটি, তুই একটা নাগিন। আর তুই নাগদের রাজা। এক কথায় দু কথায় ঝগড়া শুরু করে দিল। ওদের ঝগড়া দেখে নিশাত হেসে ফেলল। নিশাত কফি শেষ করে উঠে দাঁড়ালো। ক্যান্টিন থেকে বেরিয়ে যেতে যেতে দুটোর উদ্দেশ্যে বলে উঠল, আমি গেলাম ক্লাস করতে, তোদের ঝগড়া শেষ হলে আসিস। নিশাতের কথা শুনে দুটোই ঝগড়া থামিয়ে নিশাতের পিছু ছুটল। নিশাতের দুই পাশে দুইজন হেঁটে যাচ্ছে। নিধি অভিমান নিয়ে বলে উঠল, তুই আমাকে একবারও সরি বললি না ইয়ার। তুই আমাকে সত্যি নিজের বান্ধবী ভাবিস না, তাই না? নিশাত স্থির দাঁড়িয়ে পড়ে। নিজের কানের নিচে দুই হাত নিয়ে কান ধরার ভান করে বলে উঠল, আচ্ছা সরি, আর কিছু লুকাবো না তোর থেকে। কিন্তু তুই যে সায়ন্তের থেকে একদিনের বড় তা তো বলিসনি আমাকে তার বেলায়। নিশাতকে সরি বলতে দেখে নিধি খুশি হয়ে নিশাতের একটা হাত আঁকড়ে ধরে ক্লাসের দিকে হাঁটা দিল। খুশি মনে বলতে শুরু করলো, আরে এখনই বলছি শোন, মায়েদের প্রেগনেন্সির কথা তো জানি না, কিন্তু আমাদের জন্ম হয়েছিল একই হাসপাতালে, একদিন আগে আর পরে। তুই জানিস আমাদের দুজনের পরিবার ঢাকাতেই থাকে, আর সব থেকে বড় কথা আমাদের বাসাও পাশাপাশি। ও জন্ম থেকেই আমার পিছু নিয়েছে আর ছাড়িনি। পিছনে এমনভাবে লেগে আছে তাতে মনে হয় আমার পিছে একটা লেজ আছে, আর তার সাথে ও এমনভাবে আটকে গেছে যে ছোটার কোনো রাস্তাই পাচ্ছে না। বলেই খিলখিল করে হেসে উঠল। নিশাতও হাসল। নিধির বর্ণনা শুনে সায়ন্ত একটু লজ্জা পেয়ে মুচকি হাসল। নিশাত হাসতে হাসতে মজার ছলে বলে উঠল, তাহলে দুজনে বিয়ে করে নিস, আজীবন ছেলেটা তোর পেছন পেছন ঘুরে বেড়াবে। কথাটা শ্রবণ হতেই দুজনের মুখ বিকৃত করে উঠল। নিধি আগে নাক মুখ কুচকে বলে উঠল, ছি, ওর মতো হাদারামকে কে বিয়ে করবে শুনি? আমি তো তোর বরের থেকেও হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করব। কথাটা নিশাতের উদ্দেশ্যে বলে লাজুক হাসল নিধি। নিজেকে এমন করে হাসতে দেখে সায়ন্ত বমি করার ভান করে বলে উঠল, ও আঠু, তোর মতো ডঙ্গিকে কে বিয়ে করবে? হ্যাঁ, তুই একমাত্র মেয়ে হলেও তো তোকে আমি বিয়ে করব না। বিয়ে করা তো দূর, স্বপ্নেতেও ভাববো না এসব। সেম টু ইউ। কথার পিঠে কথা বলতে বলতে আবারও ঝগড়ার পর্যায়ে নিয়ে গেল ব্যাপারটা দুজনে। নিশাতেদের কাণ্ড দেখে হাসতে হাসতে উষ্টা খাওয়ার মতন অবস্থা। এদের তিনজনকে এখন যে কেউ দেখলে বলবে এরা 3 দিনের নয়, বরং অনির্দিষ্ট সময় ধরে পরিচিত। বাড়ির বাগানের সেই ছাউনি ঘেরা টেবিলের উপরে উদাস মনে বসে আছে অর্থি। নিজের মন ভালো না থাকায় এই বিকেলটাকেও উদাসীন মনে হচ্ছে অর্থির কাছে। নরম মৃদু হাওয়া শরীরকে ছুঁয়ে গেলেও তা যেন অর্থির মনকে ছুঁতে ব্যর্থ। মন তো পড়ে আছে সেই নির্ভারের কাছে। রোজ ভার্সিটিতে গিয়ে মানুষটাকে খোঁজে, অথচ তার দেখা নেই। আগে তো প্রায় যেত, তাহলে এই কদিনেই আসছে না কেন? ভাবির কাছেও পুনরায় নাম্বারের কথা বলতে পারছে না, যদি কিছু মনে করে এই ভয়ে। আগে অন্তত দেখতে পেত, কিন্তু এখন তাও পারছে না। এই কারণেই অর্থির মনটা বিষণ্ণতায় ঘিরে আছে। ছেলেটা কি তার উপরে রাগ করে ইউনিভার্সিটি আসে না, নাকি শরীর খারাপ হয়েছে? কিন্তু রাগ করার মতো তো কিছুই হয়নি। আগে তো কত পিছনে লেগেছিল ছেলেটার। তাহলে ভাবনার মাঝেই চোখ পড়ল গেটের দিকে। বসার স্থান থেকে মেইন গেটটা ভালোই দেখা যায়। একটা ছেলে রিক্সা থেকে নেমে দাঁড়িয়েছে। অর্থিদের বাড়িটা মেইন রোডের সাথে মেশানো নয়, বরং মেইন রোড থেকে ভিতরের দিকে। মেইন রাস্তা থেকে তাদের বাড়ি অবধি একটা রাস্তা আছে, তা তাদের নিজেদের তৈরি। আর আত্মীয় স্বজন যারা সবারই প্রায় গাড়ি আছে। বাড়ির সামনে রিক্সার দেখা খুব কমই মিলেছে, তাই তো অর্থে একটু অবাক হলো বটে। সেদিকে তাকিয়ে ছেলেটাকে চিনবার চেষ্টা করলো। ছেলেটি ভাড়া মিটিয়ে গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই অর্থের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। যার জন্য দেবদাস এসে যে মন খারাপ করে বসে আছে, সেই ছেলে তাদের বাড়িতে কী করছে?
অবাকের তাড়নায় ভুলতেই বসেছিল ছেলেটার একমাত্র বোন এই বাড়িতে বউ হয়ে এসেছে। তাই ছেলেটার এখানে আসা অবাক করার মতো কিছু নেই। নিজের ভাবনা বাদ দিয়ে ব্যস্ত পায়ে হেঁটে এসে দাঁড়ালো নির্ভারের সামনে। হঠাৎ সামনে কারোর উপস্থিতি দেখতে পেয়ে একটু চমকালো নির্ভার। সামনে অর্থিকে দেখতে পেয়ে হাঁপ ছাড়ল। নির্ভার কিছু বলার আগেই অর্থি শশব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, আপনি এতদিন ভার্সিটিতে আসেননি কেন? নির্ভার ভ্রু কুঁচকে জবাব দিল, ভার্সিটিতে আসার তো কিছুই নেই, আর তাছাড়া আজই মাত্র গ্রাম থেকে ফিরলাম। মার শরীরটাও ঠিক ছিল না, তাই বাড়িতেই ছিলাম। জবাব পেয়ে অর্থের মনটা একটু শান্ত হলো। এতক্ষণে পূর্ণ দৃষ্টিতে তাকালো ছেলেটার পানে। ব্লু রঙা একটা জিন্স, সাথে একটা চেক ফুল হাতা, যার হাতা কোনোই অবধি গোটানো, হাতে কিছু ব্যাগ ধরা, হয়তো কিছু সাথে করে এনেছে। অনেকক্ষণ জার্নি করে আসায় জামাটা জায়গায় জায়গায় কুঁচকে আছে, চোখে মুখে ক্লান্তির আভাস, চুলগুলো উস্কো খুস্কো হয়ে কপাল জোরে লেপ্টে আছে, গরমে নাকের ডগায় হালকা ঘামের আস্তরণ জমেছে। অর্থি এইসবের মাঝেও যেন একটা নতুনত্ব খুঁজে পেল। নিজের ভাইদের সর্বদা দেখেছে পরিপাটি হয়ে ঘুরতে, দামি দামি পোশাক পরতো সে, দামি গাড়ি চড়ত, অথচ সে একটা সাধারণ ছেলের এই সাধারণ বেশ থেকেই যেন নতুন করে প্রেমে পড়েছে। সে নিষ্পলক চোখে তাকিয়ে রইল। অর্থিকে এমন করে তাকাতে দেখে নির্ভার গলা খাকারি দিয়ে রুক্ষ স্বরে বলল, এই মেয়ে, নজর ঠিক কর, বাড়িতে ভাই ফেরাতার নেই? অর্থে চোখ সরালো না, বরং মুচকি হেসে জবাব দিল, না, বাড়িতে ভাইয়ারা কেউ নেই, আর আপনাকেও ভাইয়ের নজরে দেখছি না। এই মেয়ের সাথে কথা বাড়াতে চাইল না নির্ভার, তাই তো কথা ঘুরিয়ে হাতের জিনিসগুলো দেখিয়ে বলল, এগুলো মা পাঠিয়েছে নিশাত, মানে তোমাদের সবার জন্য। তাই অনেক খুঁজে আগে তোমাদের বাড়িতে এলাম। নিশাত বাড়িতে আছে? থাকলে একটু ডেকে দাও না প্লিজ। অর্থি ফট করে বলে দিল, কিন্তু ভাবি তো বাড়ি নেই, সে সন্ধ্যার পর ফিরবে। এত কষ্ট করে এসে নিজের বোনকে দেখতে পাবে না বিধায় একটু খারাপই লাগলো নির্ভারের। পুনরায় বলে উঠল, আচ্ছা, তাহলে তুমি জিনিসগুলো নিয়ে যাও, আর নিশাত ফিরলে বলো আমি এসেছিলাম। অর্থে কি এতই বোকা নাকি? সে মুচকি হেসে ব্যাগ না নিয়েই বাড়ির ভেতরের দিকে যেতে যেতে উচ্চারণ করল, আপনি এনেছেন, আপনি রেখে যান, আমি পারবো না। মেয়েটার চালাকি ঠিক বুঝতে সক্ষম হলো নির্ভার। ইচ্ছে হলো ফাজিল মেয়েটাকে একটা থাপ্পড় লাগাতে। প্রথমবার বোনের বাড়িতে এসেছে, অথচ বোনই বাড়িতে নেই, তাই ভেতরে যেতে একটু লজ্জা লাগছে। অথচ এই মেয়ে বুঝলই না এত কষ্ট করে এসে এখন আবার জিনিস ফিরিয়ে চলে যাওয়ার মতো মূর্খ নির্ভার নয়। তাই তো লজ্জা ফেলে বাড়ির ভিতরে ঢুকলো। তাদের মতো নিম্ন মধ্যবিত্তদের জন্য এই বাড়িটা একটা প্রাসাদ সমতুল্য। নির্ভার একটু ভালো করে তাকিয়ে দেখল। বাড়িটা দোতলা বিশিষ্ট হলেও বিশাল আকারের। বাড়ির পাশের বাগান, পার্কিং সব মিলিয়ে যেন রাজকীয় ভাবসাব। বাড়ির ভিতরে আরও বিলাসিতায় পরিপূর্ণ। ফ্লোর থেকে ছাদ, চেয়ার থেকে শুরু করে টেবিল পর্যন্ত সবই আভিজাত্য মোড়ানো। নির্ভারের নিজেকে এখানে বেমানান লাগলো। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে গিয়ে দাঁড়ালো। বাড়িতে শুধু অর্থি, রিমি বেগম, সাথী বেগম আর কিছু সার্ভেন্ট আছে। অর্থি তার বড় আম্মুকে ডেকে নির্ভারের সাথে পরিচয় করিয়ে দিল। নিজের মায়ের সাথেও পরিচয় করালো। তবে নির্ভারকে নিয়ে তার মায়ের খুব একটা আগ্রহ আছে বলেই মনে হলো না। নির্ভার সবাইকে নম্রস্বরে সালাম জানিয়ে হাতের জিনিসগুলো দিল। রিমি বেগমের সালামের প্রতি প্রত্যুত্তর করে নির্ভারকে বসতে বলে ব্যাগগুলো নিয়ে কিচেনের দিকে চলে গেল। ব্যাগগুলোতে কিছু কাটা মাছ, টাটকা সবজি আর দুটো আচারের কৌটো। রিমি বেগম সেগুলো রেখে দিয়ে জল মিষ্টি নিয়ে নির্ভারের সামনে রাখলো। নির্ভার খেতে না চাইলেও জোর করে খাওয়ালো। খাওয়া শেষ হতেই নির্ভার উঠে দাঁড়ালো। চলে যাবে কথাটা শুনতেই রিমি বেগম অনুরোধ করে বলল, আর একটু থেকে যাও বাবা, নিশাত একটু পরেই চলে আসবে। প্রথমবার এলে অন্তত রাতের খাবারটা খেয়ে যাও। নির্ভারের এখানে আর থাকতে ইচ্ছে হলো না, তাই রিমি বেগমের অনুরোধ উপেক্ষা করে নরম কণ্ঠে বলে উঠল, আবার কখনো আসবো আন্টি, নিশাতকে বলবেন আমি এসেছিলাম, কষ্ট পাবেন না, আমার একটু তাড়া আছে আজ। তারা আছে শুনে আর জোর করলো না রিমি বেগম। আবারও আসতে বলে নির্ভারকে বিদায় জানালো। নির্ভার অনুমতি পেয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে। নির্ভার চলে যাচ্ছে দেখে অর্থি দৌড়ে এসে পিছন থেকে ডেকে উঠল,
ওই সিনিয়র। ডাক শুনে থেমে গেল নির্ভার। শরীর স্থির রেখে মাথা হালকা ঘুরিয়ে তীর্যক দৃষ্টি দিল অর্থির পানে। ভ্রু নাচিয়ে ইশারায় জানতে চাইল কেন ডাকছে। অর্থি একটা নখ কামড়ে ঘাবড়ানো স্বরে মিনমিন করে বলল, আপনার ফোন নাম্বারটা দিন। এই মেয়ে বছরের মধ্যে তো নাম্বার চায়নি, তাহলে এখন চাইছে কেন? কারণ যাই হোক, সে নাম্বার দিতে রাজি নয়। অর্থের দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়িয়ে মেজাজের সহিত বলল, এই মেয়ে, নাম্বার চাইছো কেন? তোমার মনে হয় তুমি চাইলে আমি দিয়ে দেব? কথাটা কি পিঞ্চ মেরে বলল নির্ভার। আর তাকে নাম্বার দিতে সমস্যা কোথায়? সে কি সামান্য এক নাম্বার পাওয়ারও যোগ্য নয়? কথাটা ভেবে মন খারাপ হলো অর্থের। তা নির্ভারকে বুঝতে না দিয়ে রাগ দেখিয়ে বলে উঠল, আপনার কি মনে হয় আমি নিজের জন্য আপনার নাম্বার চাইছি? বই গেছে আপনার নাম্বার নিতে। আমি তো শুধু আপনার বোনের জন্য চেয়েছিলাম, ভাবির কাছে আপনার নাম্বার নেই তাই। বলেই মুখ ঘুরিয়ে চলে যেতে নিল। তখন পিছন থেকে নির্ভারের কথা শুনে থেমে গেল। অধরকোণে ফুটে উঠল এক টুকরো হাসি। নির্ভার বলতেই পারত আমার বোনের নাম্বার প্রয়োজন হলে মামার থেকে নিয়ে নেবে, বা অন্য কারণ দেখাতে পারত। তবে তেমন কিছুই বলল না। হয়তো অর্থের রাগত্ব স্বরের পিছনে খারাপ লাগার রেশটা দেখতে পেয়েছিল, বা অন্য কিছু কারণ সেই জানে। তবে পিছন থেকে নিজের নাম্বারটা মুখে বলা শেষ করে অর্থের উদ্দেশ্যে একটা বাক্য আওড়ালো, নাম্বার স্মরণেই লেখ, তবে তা শুধুই আমার বোনের জন্য। তুমি মেয়ে ভুলেও আমাকে কল করার চেষ্টা করো না। আজ পূর্ণিমা, আকাশটা পরিষ্কার, কোথাও কোনো মেঘের দেখা নেই। তাই তো ধরণীকে দেখে মনে হচ্ছে সহস্র আলোর ঝলকানিতে ভরে আছে। চারিপাশে আলো ঝলমল করছে, বাইরে মৃদু হাওয়া বইছে। সেই মৃদু নির্মল বাতাসে আর স্বচ্ছ আলোকছটায় নিজের অঙ্গকে ভিজিয়ে দিতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশাত। পরিবেশ মুগ্ধ হয়ে বাইরের বাগানে বা বাড়ির ছাদে গিয়ে সময় উপভোগ করার ইপসার জেগেছে নিশাতের মনে। এই বাড়িতে অনেক দিন আসলেও এখনও ছাদে পা দিয়ে দেখেনি। এত রাতে নিশ্চয়ই শাশুড়িমা বাইরে বাগানে যেতে দেবে না, আর ছাদে যাওয়ার কথা বলতেও পারছে না। একাডেমিক পড়ায় মন বসছিল না বিধায় ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল। তবে এখন মনে হচ্ছে এখানে আসাটা সার্থক হয়েছে। গ্রামের বাড়িতে থাকতে যখনই পূর্ণিমার দেখা মিলত তখনই নিজের বাবাকে নিয়ে ছুটে যেত বাইরে জ্যোৎস্না বিলাস করত। অনেক রাত পর্যন্ত গল্প করে সময় কাটানোর পর ঘরে ফিরত। না মাঝে মাঝেই রাগ দেখাতো, তবে সেসবে দুজনের কোনো ফারাক পড়তো না। বাবার সাথে কাটানো সেই মুহূর্তগুলো কথা ভেবে সন্ধ্যার আলোর মতো, জ্যোৎস্নার আলোর মতো এক ঝলমলে হাসি ফুটে উঠল নিশাতের অধরকোণে। সেখানে আরও কিছুক্ষণ একাকী কাটিয়ে রুমে ফিরে এলো। নিচে সবাই আছে, তাদের কাছে যাবে ভেবে রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে সামনের দিকে অগ্রসর হলো। নিচে হলরুমে বসে আছে রিমি বেগম, অর্থী আর তার বন্ধুরা। অনিক বেগমও আছেন। মাঝে সময় পেরিয়েছে 2 দিন। পিয়াস সেই সময় হসপিটাল থেকে নিজের বাড়ি ফিরে গিয়েছিল, কিন্তু আনিকা বেগম রয়ে গেছে। বাপের বাড়িতে আর 2 দিন থাকবে। পিয়াসের সাথে হাসপাতালের চোখের দেখা হলেও কথা হয়নি। নিচে সবাইকে গল্প করতে দেখে নিশাত ভাবনাবাদ রেখে তাদের সামনে এগিয়ে এসে দাঁড়ালো। নিশাতকে দেখতে পেয়েই অর্থে উঠে ভাবির হাত ধরে নিজের পাশে বসিয়ে দিল। নিশাতকে পেয়ে আনিকা বেগমও খুশি হয়ে নতুন আঙ্গিকে গল্প শুরু করে দিল। গল্প করার মাঝে কখন সময় ফুরিয়ে গেল কয়েকজন বুঝতেই পারল না। সময় পেরিয়ে সময়ের কাটা 12টার কাছাকাছি এসে ঠেকেছে। রায়ান মাত্রই ফিরল নিজ গৃহে। একটা অপারেশন থাকায় তা শেষ করে আসতেও এত রাত। ডাক্তার হওয়ার তো এই এক সমস্যা, তাদের সময় দেখে কাজ করার উপায় নেই। সদর দরজা পেরিয়ে হলরুমে পা রাখতেই নিজের বউসহ পরিবারের সবাইকে গল্প করতে দেখে পা দুটো স্থির করলো, চোখ নিবিষ্ট করলো তাদের পানে। কারো আগমন টের পেলে তারাও ফিরে তাকালো। রায়ান আর নিশাতের কোনা চোখে চোখ পড়ল। নিশাত ব্যতিব্যস্ত হয়ে চোখ সরিয়ে নিতেই রায়ানও তার পদযুগল সচল করে উপরের দিকে উঠতে উঠতে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আম্মু, আমার জন্য কড়া করে 1 কাপ কফি পাঠাও, মাথাটা ভীষণ ধরেছে। রিমি বেগম বিচলিত হয়ে জিজ্ঞাসা করল, খাবার খাবি না নাকি রুমে পাঠিয়ে দেব? খেয়ে এসেছি আম্মু।
ছোট 3 শব্দের উত্তর করে উপরে উঠে গেল রায়ান। ছেলে খেয়ে এসেছে শুনে রিমি বেগম আর বসা থেকে উঠলেন না। নিজের পুত্রবধূর পানে তাকিয়ে গাঢ় স্বরে আদেশ দিল, নিশাত, রায়ানের জন্য 1 কাপ কফি তৈরি করে নিয়ে যাও। এতদিন তো নিজেই বানিয়ে হাতে ধরিয়ে দিত, তাহলে আজ কেন তাকিয়ে বানিয়ে নিয়ে যেতে বলছে? সে বানিয়েছে জানার পর যদি লোকটা খায় না, যদি লোকটা না খায়, যদিও তার নিয়ে যাওয়া কফি খায় কি না খায় ওই লোককে দিয়ে বিশ্বাস নেই। কথাগুলো ভেবেই নিশাত শাশুড়ির উদ্দেশ্যে মিনতি করে বলতে চাইল, আম্মু আপনি বানিয়ে দিন, আমি কথা শেষ করতে পারল না নিশাত। তার আগেই রিমি গম্ভীর স্বরে বলল, আর কতদিন আমি বানিয়ে খাওয়াবো? স্বামী হয় তোমার, তার দায়িত্ব নিতে শেখো। নিশাত আর কোনো বাক্য ব্যয় না করে উঠে পড়ল। সোজা কিচেনে গিয়ে নিজের মতো করে একটা কফি বানিয়ে নিল। বাপের বাড়িতে গিয়ে একবার চা করে খাইয়েছিল, আজ প্রথম কফি বানালো স্বামীর জন্য। কেমন হবে ভেবে একটু শঙ্কিত হলো। বানানো শেষ হতেই কফির কাপটা নিয়ে রায়ানের রুমের উদ্দেশ্যে রওনা হলো। রায়ানের রুমের দরজা হালকা করে ভেড়ানো। নিশাত দরজায় নক করলেও আজ আর ভিতর থেকে কোনো আওয়াজ ভেসে এলো না। নিশাতের ভ্রু কুঁচকে এলো। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে রায়ানকে কোথাও দেখতে পেল না। কফির কাপটা ছোট টেবিলটার উপরে রেখে দিয়ে ব্যালকনিতে উকি মারল, সেখানেও নেই। সেখান থেকে ব্যালকনির দরজা অবধি আসতেই পা দুটি থেমে গেল। রায়ান মাথা মুছতে মুছতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে। পরনে শুধুই একটা ট্রাউজার মাত্র। রায়ানের খোলা বক্ষপট জুড়ে বিন্দু বিন্দু পানি জমে আছে। ফর্সা শরীরে তা যেন মুক্তদানার মতো ঝলমল করছে। হয়তো শরীরটা ভালো করে মোছেনি। স্বামীকে প্রথমবার কাছ থেকে এমন করে দেখে আঁখি দুটো বেহায়া হতে চাইলেও তা নামিয়ে নিল। কেমন যেন লজ্জা অনুভব হলো। এই কদিনে কখনো রায়ানকে এইভাবে দেখেনি, তাই হয়তো এই লজ্জা। নিশাতকে চোখ নামিয়ে স্থির হয়ে থাকতে দেখেও রায়ান কোনো বাক্যলাপ করল না। হাতের টাওয়ালটা বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল। একটা টি শার্ট বের করে পরনে জড়িয়ে নিল। নিশাত চোখ তুলিয়ে তাকাতেই রায়ানকে আর দেখতে পেল না সামনে। বুড়ো কুচকে পাশে তাকাতেই দেখল বাবু 2 হাত বুকে গুজে টেবিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকেই অপলক তাকিয়ে আছে। বক্ষপটটাও জামার ছায়াতলে ঢেকে নিয়েছে। রায়ানকে এমন করে তাকাতে দেখে নিশাত পুনরায় চোখ সরিয়ে বিছানার দিকে দেখতেই ভ্রুতে আরও ভাঁজে সৃষ্টি হলো। লোকটা তো এমনিতে পরিপাটি আর গোছালো, তাহলে ভেজা টাওয়াল এইভাবে বিছানায় ফেলে রাখে কেন? সে এগিয়ে এসে টাওয়ালটা নিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। রুমে আসতেই দেখলো রায়ান কফিতে চুমুক বসিয়েছে। নিশাতকে রুমে দেখেই রায়ান কফিতে আর একটা চুমুক বসিয়ে নিশাতের মুখ পানে তাকিয়েই শান্ত কণ্ঠে বলে উঠল, কফির স্বাদ আজ আলাদা। মানে এটা আম্মুর হাতের নয়, তাহলে কে বানিয়েছে? তুমি? নিশাত একটু ভীত হলো। কফিটা কি খারাপ হয়েছে? লোকটার কি পছন্দ হয়নি? মুখে কিছু না বললেও মাথা নেড়ে সম্মতি জানালো। লোকটার মুখ থেকে কিছু একটা শুনতে চাইল। রায়ানও হয়তো তা বুঝতে সক্ষম হলো, তাই তো নির্লিপ্ত স্বরে বলল, স্বাদ খারাপ নয়, মাঝে মাঝে আলাদা স্বাদের কিছু পেলে খারাপ হয় না। লোকটা কি তার প্রশংসা করলো নাকি তাকে মাঝে মাঝে কফি বানিয়ে খাওয়ানোর কথা বলল? ঠিক অনুধাবন করতে পারল না নিশাত। লোকটা একটু ক্লিয়ার করে তো বলতে পারে নাকি? ভাবনার মাঝেই চোখ পড়ল সোফার উপরে রাখা একটা বইয়ের উপরে। তখনই মাথায় এলো সেদিন রায়ানের রুমে বসে যে বইটা পড়েছিল তা এখনও অসমাপ্ত। বইটাও এই ঘরেই পড়ে আছে। মনে পড়তেই রায়ানের উদ্দেশ্যে প্রশ্ন করল, আপনার রুমে সেদিন একটা বই ফেলে গিয়েছিলাম, ওটা কোথায়? লাইব্রেরি রুমে আছে। জবাব পেয়ে নিশাত আবারও আমতা আমতা করে বলল, ওটা আমি নেই। না। পুনরায় রায়ানের সংক্ষিপ্ত নাবোধক উত্তর শুনে কিঞ্চিত রেগে গেল নিশাত। একটু রাগত্ব স্বরেই জিজ্ঞাসা করল, কেন? ওটা তো অর্থী আপুর বই, তাহলে দেবেন না কেন? রাগত্ব স্বর শুনে রায়ান এক ভ্রু উঁচিয়ে চাইল নিশাতের দিকে। মেয়েটা রেগে গেছে ঠিক বুঝল। আর একটু রাগাতে বলে উঠল, ওটা তোমার আপুর বই নয়, আমার। আর আমার বই আমি সবাইকে ধরতে দেই না। কথা শেষ করে কফিতে শেষ চুমুক বসিয়ে লাইব্রেরি রুমের দিকে এগিয়ে গেল। এমনভাবে বলায় নিশাত সত্যিই আরও রেগে গেল। সবাইকে দেয় না মানেটা কি? আর তাকে দিতে সমস্যা কোথায়? রাগের মাঝে মাথায় এলো শাশুড়ির বেলার কথাটা।
রায়ান যদি তার স্বামী হয় আর তাকে সব দায়িত্ব পালন করতে হয়, তাহলে সেও তো রায়ানের বউ। তাহলে তার কি বউ হিসাবে এইটুকু করার অধিকার নেই? সামান্য বই তো সে পড়তে চেয়েছে, তাহলে এমন করে কেন বলবে? মনের কথা যখন ঠোঁটের আগায় চলে এলো, বুঝতে পারল না নিশাত। স্বরের সাথে হালকা রাগ আর অভিমান মিশিয়ে মুখ ফসকে উচ্চারণ করলো, কিন্তু আমি তো আপনার বউ হই, তাহলে এইটুকু অধিকার তো আমার আছেই, তাই না? কি বলতে কি বলে ফেলেছে বুঝতে পেরেই নিজের 2 হাতে মুখটাকে চেপে ধরল। পরক্ষণেই ভাবল ভুল তো কিছু বলেনি সে, তাহলে কেন ভয় পেতে হবে? মুখ থেকে হাত সরিয়ে অন্যদিকে ফিরে দাঁড়ানো রায়ানের পানে নয়নদ্বয় স্থির রাখল। নিশাতের মুখে প্রথম বউ কথাটা কর্ণগোচর হতেই পা যুগল স্থির হয়ে গেল রায়ানের। বুকের ভিতরে যেন কেমন করে উঠল, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। নিজের হৃৎচন্দ্রকে মনে মনে ধমকে উঠল, সামান্য এক কথায় এত জোরে কেন বিট করতে হবে? হার্টবিট থামানোর চেষ্টা করেও সফল হলো না। চোখ বন্ধ করে পুনরায় তা খুলে নিশাতের দিকে ঘুরে তাকালো। মেয়েটা তার দিকেই তাকিয়ে আছে। সেও ওই মুখপানে অন্তর্ভেদে দৃষ্টিতে তাকালো। ধীর স্থির পায়ে 1 পা 2 পা করে নিশাতের দিকে আগালো। নজরে নজর মিলিয়ে শান্ত নির্মল কণ্ঠে আওড়ালো, বাহ, বউ? এই রায়ান নেওয়াজের বউ বলে দাবি করছেন নিজেকে? স্ত্রীর অধিকার ফলাচ্ছেন? তা আমি যদি স্বামীর অধিকার ফলাই, তাহলে আমাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন তো? পারবেন তো রায়ান নেওয়াজের ব্যক্তিগত হৃদয়েশ্বরী হয়ে তাকে সামলাতে? প্রথমবার রায়ানের এমন শান্ত কণ্ঠের আবেশিত কথায় বুকটা কেঁপে উঠল নিশাতের। অন্যরকম চোখে তাকাতে দেখে মুখটা হালকা লালিত হয়ে উঠল লজ্জায়। তবুও ওই নজর থেকে নিজের নজর হটালো না। কিন্তু রায়ানকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে সে 2 পা পিছিয়ে গেল। নিশাতকে পিছাতে দেখে রায়ানের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসির দেখা দিল এক মুহূর্তের জন্য, যা নিশাতের চক্ষুগোচর হওয়ার আগে মিলিয়েও গেল। নিশাতের থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে পড়ল রায়ান। পুনরায় স্বরে আরও আবেগ মিশিয়ে মৃদু স্বরে আওড়ালো, সামান্য এতেই ভয় পেয়ে গেলেন মিসেস রায়ান নেওয়াজ? তাহলে কি করে হবে? এই রায়ান নেওয়াজের বউ হতে গেলে তাকে হতে হবে দৃঢ় আত্মবিশ্বাসী, যে অন্যের সামনে হবে পাহাড়ের মতো অটল, কিন্তু আমার কাছে হবে শান্ত নদীর মতো, যার নির্মল স্রোতে আমি নিশ্চিন্তে গা ভাসাতে পারবো, যেখানে ডুবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। কারণ আমি জানবো আমাকে ধরে রাখার জন্য আমার স্ত্রীর ভরসার একটা হাত এগিয়ে আছে। আমি 1 পা তার দিকে বাড়ালে সে 2 পা আমার দিকে এগিয়ে আসবে নিজ তাগিদে। সে নির্ভয়ে আমার পায়ে পা মিলিয়ে চলবে পুরো একটা জীবন। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই পর্যন্ত এসেই থেমে গেল রায়ান। নিশাত এতক্ষণে রায়ানের কথা অবাক হয়ে শুনছিল। স্বামীর মুখে প্রথম এমন আবেগ মিশ্রিত বাক্য শুনে কোথায় যেন হারিয়ে গিয়েছিল সে। রায়ানকে থামতে দেখে নিশাত আখিদয় ছোট করে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো। ভাষা ভাষা কালো মণিযুক্ত আঁখি দুটোতে প্রশ্ন বুঝতে পেরে প্রথমবারের মতন নিশাতের সামনে বাঁকা হাসল রায়ান। এই হাসিতেই যেন নিশাতের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। সে চেয়েছিল স্বামীর হাসি মুখ একবারের জন্য হলেও দেখতে। যদিও এমন বাঁকা হাসি দেখতে চায়নি, তবুও ওই হাসি দেখে যেন চোখ শীতল হলো। হাসিযুক্ত অধর পানেই নিটোল চোখে তাকিয়ে রইল। রায়ান একটু নিচু হয়ে কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে নিশাতের শ্যামবর্ণা মুখটাতে এক রাশ লজ্জায় রাঙিয়ে দিতে ফিসফিসিয়ে উচ্চারণ করল এক নির্লজ্জ বাক্য, মোস্ট ইম্পর্টেন্টলি তাকে হতে হবে ফুললি ডার্টি মাইন্ডেড বাট লয়াল টু মি। বুঝেছেন মিসেস রায়ান নেওয়াজ? নিশাত যেন এমন বাক্য রায়ানের থেকে স্বপ্নেও আশা করেনি। লোকটা এমন কথা বলতেও জানে বুঝি। স্বামীর কাছে, স্বামীর এত কাছে আসা, কথা বলার সময় স্বামীর ওষ্ঠদয় তার কানের লতি ছুঁয়ে যাওয়া, স্বামীর গাঢ় নিঃশ্বাস শরীর স্পর্শ করে মন অবধি ছুঁয়ে দেওয়া, আর সাথে এমন নির্লজ্জ বাক্য, সব মিলিয়ে নিশাত লজ্জা আর আবেশে অক্ষিপট খিচে বন্ধ করে নিল। জানে না কেন এত লজ্জা পাচ্ছে, তবুও লজ্জায় কান দুটো গরম হয়ে উঠল। শরীর জুড়ে যেন হালকা শিহরণ বয়ে গেল। রায়ান মুখটা সামনে এনে নিশাতের মুখপানে তাকালো। চোখ বন্ধ, বন্ধ চোখের 2 পাতার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসির প্রখরতা বিস্তার করল। নিশাতের মুখ জুড়ে একটা ফু দিতেই নিশাত অকস্মাৎ চোখ মেলে তাকালো।
নিজের কার্যের কথা মনে করে যেন আরও লজ্জিত হলো নিশাত। রায়ানের সামনে থেকে সরে গিয়ে অন্যদিকে চোখ করে তাকালো। রায়ান আড়ালে সামান্য হেসে লাইব্রেরি রুমের ভিতরে ঢুকতে ঢুকতে উচ্চস্বরে আওড়ালো, ঠিক আছে মিসেস নওয়াজ, আপনাকে বই পড়তে দিতে পারি, তবে একটা শর্তে। শর্তের কথা শুনতেই নিশাত বিস্ময়কর দৃষ্টি দিল রায়ানের দিকে। রায়ান থেমে পিছে না তাকিয়েই পুনরায় উচ্চারণ করল, আপনাকে এই রুমে বসেই পড়তে হবে। পড়া শেষ হলে বই রেখে চলে যাবেন। নাও ডিসিশন ইজ ইয়ার্স মিসেস নওয়াজ। বারবার এত মিসেস নেওয়া যাওয়াচ্ছ কেন? কেমন করে কথাও বলল আজ। কোথাও এই ছেলে আজ নেশা করে আসেনি তো? কথাটা ভাবতেই নিশাতের চোখ বড় বড় হয়ে উঠল। এইসব বড়লোকদের দিয়ে বিশ্বাসও নেই, খেয়ে আসতেই পারে, তাতে তার কি? সুযোগ পেয়ে একটা মুখ ঝামটি মেরে লাইব্রেরি থেকে রুমের দিকে এগিয়ে গেল। এখানে বসে শুধু পড়তেই বলেছে, আর তো কিছু নয়, জলদি পড়া শেষ করেই চলে যাবে এখান থেকে ভেবে দ্বিতীয়বার ওই রুমে প্রবেশ করলো নিশাত। এত এত বই দেখে আলতো হাসলো। ইস, এইসব যদি তার নিজের হতো! এইসব তার নিজের নয় ভেবেই যেন মনটা খারাপ হতে চাইল। তবে নিশাত সে সুযোগ দিল না। অনেক খুঁজে সোফার উপর নিজের বইটা দেখে বইটা নিয়ে সোজা রায়ানের রুমে রাখা সোফায় বসে পড়ল। বই পেয়ে রাত যে অনেক হয়েছে তাও ভুলে গেল মেয়েটা। সেখানে বসেই বইয়ের মাঝে ডুব দিল। প্রায় ঘন্টার বেশি সময় অতিক্রম করার পর লাইব্রেরি থেকে বেরিয়ে রুমে এলো রায়ান। সে নিজেও এতক্ষণ একটা বই পড়ছিল ওখানে বসে। রুমে এসে মেয়েটাকে আর ডিস্টার্ব করতে চায়নি। রুমে ঢুকতেই আগে চোখে পড়ল নিশাতের উপর। মেয়েটা ঘুমে কাদা হয়ে আছে, বইটা বুকের উপর ফেলে রাখা, আর একটা হাত বাইরে নিচের দিকে ঝুলে আছে, মাথাটা হালকা বাঁকানো। রায়ান কাছে এগিয়ে এসে কিছু সময় তাকিয়ে থাকলো নিশাতের পানে। রায়ানের অভিব্যক্তি এখন নির্লিপ্ত, মুখ দেখে বোঝার উপায় নেই কি চলছে তার মনের ভিতর। হঠাৎ কি মনে করে নিচু হয়ে মেয়েটাকে নিজের কোলে তুলে নিল। নিশাতকে নিজের বিছানায় এনে শুইয়ে দিল। কোলে করে আনায় কয়েকটা চুল নিশাতের মুখের উপরে এসে পড়েছে। তার দৃষ্টিগোচর হতেই নিজের হাত বাড়িয়ে আলতো স্পর্শে তা সরিয়েও দিল। কিছু ভেবে মেয়েটার থেকে দূরে সরে সেই সোফায় গিয়ে বসল, কিন্তু দৃষ্টি নিশাতের মুখপানের থেকে সরতে দিল না রায়ান। নিশাতের দিকে মুখ করে সোফায় আধশোয়ার মতন করে নিজের শরীরটা এলিয়ে দিল। নিশাতের শ্যামবর্ণা মুখটার দিকে তাকিয়ে থেকেই তার বিয়ের কথা স্মরণ করল রায়ান। মুস্কানকে ভালো বন্ধুর নজরে দেখলেও কখনো প্রেমিকের নজরে দেখেনি। মুস্কানের বাবার অনুরোধে ভদ্রতার খাতিরে মুস্কানের সাথে ছিল। মেয়েটার পাগলামি এত বেড়ে গিয়েছিল যে না থেকে উপায় ছিল না। যতই হোক মেয়েটা তার কাছের একজন বন্ধু ছিল। মেয়েটা এতটাও খারাপ নয়, শুধু নিজের জেদটাকে কাবু করতে পারে না, তাই চেয়েও কখনো মেয়েটার হাত ছেড়ে দিতে পারেনি। তবে মুস্কানকে বিয়ে করার কথা কখনো ভাবেনি। কিন্তু মেয়েটার পাগলামোতে অতিষ্ঠ হয়ে পড়েছিল রায়ান। অন্য কোনো মেয়েকেও তো এত জলদি বিয়ে করতে চায়নি। তাই হয়তো যখন বাবার হঠাৎ মুখের বিয়ের কথাটা শুনল তখন রেগে গিয়েছিল। হয়তো একটু সময় নিয়ে বুঝিয়ে বললে এমনিতেই পরবর্তীতে বিয়েটা করে নিত, কারণ নিজের বাবার প্রতি তার ভরসা ছিল। তার বাবা নিশ্চয়ই খারাপ কাউকে এনে দিত না, কিন্তু বাবা সময় না দিয়ে যখন অন্য একটা মেয়ের জন্য অপশন দিল, তাকে বাবা ডাকতে নিষেধ করলো, তখন যেন আরও রাগে ফেটে পড়ল। বারবার একটা কথাই মাথায় ঘুরছিল, বাইরের একটা মেয়ে যাকে চেনেই না সেই মেয়ের জন্য তার বাবা তাকে অপশনের পথ দেখিয়ে দিল। কী এমন ঋণের দায় ছিল তার যে নিজের ছেলের থেকেও অন্য মেয়েটা বড় হয়ে গেল? হঠাৎ বিয়ের প্রস্তাব, সেই দিনই একটা অচেনা বাচ্চা মেয়েকে বিয়ে করা, সব মিলিয়ে রায়ান এত বিরক্ত আর রেগেছিল যে বিয়ের পরে নববিবাহিতা বউয়ের মুখটাও দেখার ইচ্ছে হয়নি। এরপর আবার নতুন টেনশন শুরু হলো মুস্কানকে নিয়ে। সে বিয়ে করে মুস্কানের থেকে তো মুক্তি পাবে, কিন্তু বিয়ের খবর জানার পর ওই মেয়ের পাগলামের হাত থেকে কি করে বাঁচবে তাই ভেবে নিজেরই পাগল হওয়ার উপক্রম হয়েছিল। সে জানতো এই খবর জানার পর মুস্কান নিজের নয়, বরং দেরিতে হলেও রায়ানের বউয়ের ক্ষতি করার চেষ্টা করবে। এটা ভেবে রায়ান চাইছিল না নিশাতের দেখা পাক মুস্কান, অথচ নিশাতকে সেই কলেজেই ভর্তি করালো তার বাবা। পুনরায় তার সম্মতি না নিয়ে মেয়েটাকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দিল।
সেদিন এমনিতেই রেগেছিল। পরবর্তীতে বাবার কথা শুনে যেমন রাগ হয়েছিল তেমন ভয়ও হয়েছিল, যদি মুস্কান নিশাদকে তার সাথে দেখে রাগে কিছু করে বসে। সব মিলিয়ে যেন তার বুদ্ধি লোপ পেয়েছিল। তাই তো রাগটা মেয়েটার উপরে দেখিয়ে তাকে রুম থেকেই বের করে দিল। তারপরে যখন মাথা ঠান্ডা হলো তখন ভেবে দেখলো মুস্কান নিশাদকে একদিন ঠিক দেখবে, ক্ষতিও করতে চাইবে, এতে সন্দেহ নেই। তাই মেয়েটা যদি তার সাথে থাকে তাহলে সে নিজেই মুস্কানের হাত থেকে বাঁচাতে সক্ষম হবে। মুস্কানকেও বোঝানোর চেষ্টা করবে, না মানতে চাইলে তখন অন্য পথ অবলম্বন করবে। এই পরিকল্পনা করেই নিশাদকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছিল রায়ান। আর প্রথম দিনের রাগারাগি করাটা খুব অবাককর বিষয়। বিয়ের সময় নিজের বউয়ের মুখদর্শন না করলেও বাসরাতে মেয়েটাকে ঠিকই দেখেছিল। সে ঘুমায়নি সে রাতে। যখন ওয়াশরুমে যাওয়ার সময় বউয়ের ঘুমন্ত মুখখানা দেখেছিল তখনই তার পা থমকে গিয়েছিল, নয়নযুগল হয়েছিল স্তব্ধ। সেদিন কতক্ষণ ওই মেয়েটার পানে তাকিয়েছিল তার অজানা। যখন বুঝতে পেরেছিল সে মেয়েটার দিকে ওইভাবে তাকিয়েছিল তখন নিজের উপরেই বিরক্ত হয়েছিল। তারপর থেকে চোখ বুঝলেই যেন ওই বন্ধ দুই চোখের পাতায় আর মায়াবী মুখখানা তার চোখের সামনে ভেসে উঠত। বিরক্ত হয়ে দ্বিতীয় রাত বাড়িতে না কাটিয়ে অন্যত্র কাটিয়ে দিয়েছিল, তবুও শান্তি পায়নি। কোনো মেয়েকে এক দেখায় এমন হয় বুঝি? তাহলে কি সে এক দেখাতেই ওই ঘুমন্ত শ্যামবর্ণা মেয়েটির প্রেমে পড়ে গেল? এই কথাটা ভেবে যেন নিজের উপরে রাগ বিরক্তি দুটোই বেড়েছিল। তার মতো একটা গম্ভীর রকচটা ছেলে এক দেখায় কোনো মেয়ের প্রেমে পড়তে পারে এটা যেন অসম্ভব মনে হচ্ছিল তার কাছে। বড্ডই গতে লেগেছিল। কই, মুস্কানের সাথে তো এতগুলো দিন কাটিয়েছে, তার ছবি তো কখনো চোখের সামনে ভেসে ওঠেনি। তাহলে আবার যখন হাসপাতালে গিয়ে আবিদের বোকামির কথা শুনে বাসায় ফিরে এলো তখনও মেয়েটা তার বুকে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। তখন মেয়েটার ভীত হয়ে বন্ধ হয়ে যাওয়া আঁখি দুটি চোখের সামনে দেখতে পেল। তখনই পুনরায় সে স্তব্ধ হয়ে গিয়েছিল। এত কাছ থেকে দেখে আর অনুভব করতে পেরে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। এগুলোই ছিল তার রাগের কারণ। কেন মেয়েটার মুখ তার চোখে ভাসে? কেন ওই বন্ধ দুই চোখের পাতা দেখলে তার হৃদয় কাঁপে? এইসবের জন্য নিশাদকেই তার দায়ী মনে হয়েছিল। তাই তো সেই দিন রেগে মেয়েটাকে যা খুশি বলে ফেলেছিল। নিজের কৃতকর্মের কথা ভেবে রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। এখনও তার দুই চোখে পড়ে আছে নিশাতের পানি। মেয়েটার গায়ের রঙটাই শুধু একটু কালো, বাকি সব বোধ হয় ঠিক। নম্র, শালীন, কিছুটা চঞ্চল, আবার খানিকটা ভীতু। পৃথিবীর সব মায়া যেন ওই মেয়েটার মুখের মাঝে সীমাবদ্ধ। রায়ান এখনও মানতে চায় না মেয়েটার প্রেমে পড়েছে সে। তার মতে এত দ্রুত কেউ কারোর প্রেমে পড়তেই পারে না। হয়তো এসব সাময়িক আবেগ বা মোহ। তবে এটা ঠিক, সর্বদা তার চিন্তা চেতনায় এই মেয়েটাই বিরাজমান থাকে। সে মানুক বা না মানুক, তার মন জানে এই মেয়েটার অস্তিত্ব তার অস্তিত্বের সাথে মিশে আছে। আর এটা বোধহয় হওয়ারই ছিল। বিয়ের বন্ধনের শক্তি যে অনেক প্রখর। সময়ের পরিক্রমায় পেরিয়ে গেছে আরও একটা সপ্তাহ। সবার জীবন সাধারণ নিয়মেই অতিবাহিত হচ্ছে। নিশাতের জীবনও চলছে সেই একই নিয়মে। রোজ রায়ানের সাথে কলেজ যাওয়া, সেখান থেকে তাদের হাসপাতালে, আর সন্ধ্যার দিকে ড্রাইভারের সাথে বাড়ি ফেরা। রাত হোক বা সকাল, সর্বদা রায়ানের কফি তারই নিয়ে যাওয়া। প্রতিদিনকার ন্যায় আজও রেডি হয়ে নিচে নামল নিশাত। পরনে একটা 3 পিস, যার ওড়নাটা কাঁধের দুই পাশে ভালো করে সেফটি পিনের সাহায্যে লাগিয়ে রাখা। তার মাথাতে হিজাব জড়ানো। ঠোঁটে হালকা লিপ গ্লস ছাড়া আর কোনো বাড়তি স্বাদ চোখে পড়ছে না। নিশাত সোজা এসে ডাইনিং টেবিলে বসলো খাবার খেতে। নিশাত খাওয়ার মাঝে একবার আর চোখে রায়ানের দিকে তাকালো। অদ্ভুত ব্যাপারটা, লোকটা তার পানে তাকিয়েই চামচের সাহায্যে মুখে খাবার পুড়ছে। নিশাত লজ্জা আর অস্বস্তিতে চোখ নামিয়ে নিল। লজ্জা পাওয়ারও কারণ আছে। সেদিন রাতে ঘুম ভাঙার পর নিজেকে রায়ানের ঘরে তারই বিছানায় পেয়েছিল। প্রথমত ওই রুমে ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জিত হয়েছিল। তাছাড়া তার স্মরণে ছিল সে সোফায় বসে পড়ছিল। তাহলে বিছানায় কি করে যেতে পারে? তাহলে কি লোকটাই তাকে নিয়ে গিয়েছিল? লোকটা তাকে কোলে করে নিয়ে গিয়েছিল ভেবেই যেমন লজ্জা অনুভূত হয়, ঠিক তেমন সন্দেহও জাগে যে লোকটা তার রুমে ঠাঁই দিতে চায় না সেই ব্যক্তি নিজের কোলে করে তাকে বিছানায় শুইয়ে দেবে।
এটা আদৌ বিশ্বাসযোগ্য? নিশাত সেই রাতের কথা এখনও পরিষ্কার করেই জানে না কিভাবে সে বিছানায় গিয়েছিল, তবে লোকটা আজকাল প্রায়ই তার দিকে কেমন করে জানি তাকিয়ে থাকে, যার ফলে নিশাতের আজকাল কাজেও ভুল করে বসে মেয়েটা। বিনিময়ে রায়ানের গম্ভীর স্বরের ধমক খেয়ে দিন পার করতে হয় ভেবেই একটা হতাশ শ্বাস ফেলে খাওয়া শেষ করলো নিশাত। হাত ধুয়ে মুছে ব্যাগটা নিয়ে আবার রায়ানের পিছু পিছু ছুটল কলেজের উদ্দেশ্যে। অর্থী ভার্সিটির গেট পেরিয়ে ভিতরের দিকে একটু এগিয়ে যেতেই পিছন থেকে একটা পুরুষালী স্বরের ডাক শুনে থেমে গেল। এই মেয়ে দাঁড়াও। স্বরটা ভীষণ চেনা, কিন্তু এই ছেলে তো আজ পর্যন্ত তাকে ডেকে কথা বলেনি। তাহলে আজ কেন? নাকি সে ভুল শুনল? যাচাই করার জন্য পিছনে ফিরতেই দেখল যার কথা ভেবেছিল সেই মানুষটাই দাঁড়িয়ে আছে, যাকে সে রোজ এসে আগে খুঁজে বেড়ায়। সেই ছেলেটাই আজ তাকে নিচে থেকে ডাকছে। ব্যাপারটাই যেন অর্থির মন খুশিতে নেচে উঠল। প্রথমে একটু অবাক লাগলেও পরক্ষণেই বুঝতে সক্ষম হলো লোকটা তাকে কেন ডাকছে। ছোট ছোট কদম ফেলে নির্ভারের দিকে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। মুচকি হেসে নির্ভারের দিকে তাকালো, কিন্তু তা বোধহয় নির্ভারের সহ্য হলো না। তাই তো ধমকের সুরে বলে উঠল, এই মেয়ে আমাকে এত কল করো কেন? বারণ করেছিলাম না ফোন দিতে? অর্থের ধমক খেয়ে মন খারাপ হলো না, বরং হাসির প্রখরতা আরও বৃদ্ধি করল। মনে করল এই এক সপ্তাহ ধরে ঘটা ঘটনাগুলো। সেদিন গল্প করার মাঝে যখন ভাবি ভাইয়াকে কফি দিতে গিয়ে আর ফিরে এলো না, তখন ভাবিকে ডাকতে সে ভাইয়ার রুমের সামনে গিয়েছিল। দরজা ফেরানো দেখে ভাবিকে ডাক না দিয়ে উকি মেরে দেখেছিল তার ভাবি এতক্ষণ কি করছে তার ভাইয়ার রুমে। যখন দেখতে পেল সোফায় বসে একা একা বই পড়ছে, তখন আর না ডেকে নিজের রুমে ফিরে এসেছিল অর্থী। তারপর নিজের ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে নির্ভারের নাম্বারটা সামনে আসতেই ফোন করে কথা বলার ইচ্ছে জাগলো। সুযোগ পেয়ে ইচ্ছেকে প্রাধান্য দিতে তখনই কল করে বসেছিল। চিন্তায় ছিল ফোন আদৌ রিসিভ হবে কিনা, অথচ দেখা গেল ফোন প্রথম রিং ঢোকার সাথে সাথেই রিসিভ হয়ে গেল। যেন কেউ অধীর অপেক্ষায় আগ্রহী ছিল এই কলের জন্য। এত জলদি ফোন ধরায় যেমন অবাক হয়েছিল অর্থী, তেমন বুকের ভিতরটাও ধুকপুক করে উঠেছিল এই ভেবে যে এখন সে কী জবাব দেবে। কেন ফোন করলো? শঙ্কায় শুধু ফোনটা কানে লাগিয়ে বসেছিল, কোনো কথা উচ্চারণ করতে পারেনি। আর এই নীরবতা হয়তো বিপরীত পাশের লোকটা মেনে নিতে পারেনি। লোকটা ধমকে বলেছিল, এই মেয়ে ফোন করে কথা বলছো না কেন? চুপ থাকার জন্য কল করেছো বুঝি? ধমক খেয়ে অর্থির হুঁশ ফিরেছিল। সঠিক লোকটা ফোন ধরেছিল এটাও বুঝতে সক্ষম হয়েছিল। ভয় ভুলে আমতা আমতা করে জবাব দিয়েছিল, ওই আসলে আমি আমি অর্থেকে আমতা আমতা করতে দেখে নির্ভার পুনরায় ভারিক্কি স্বরে জিজ্ঞাসা করেছিল। কল করেছো কেন? অর্থী জোরে একটা দম নিয়ে উত্তর করেছিল, আসলে আমি দেখতে চেয়েছিলাম আপনি ঠিক নাম্বার দিয়েছেন নাকি ভুল, এই জন্যই ফোন করেছি, বুঝেছেন? হ্যাঁ বুঝলাম, তা দুদিন পর জানার ইচ্ছে জাগলো বুঝি যে আমি ভুল নাম্বার দিলাম কি না? মানুষটা কি গুনে রেখেছে নাকি যে সে ঠিক নাম্বার দিয়ে যাওয়ার 2 দিন পর কল করেছে? অবশ্য এটা কোনো বড় ব্যাপার না, তবুও কেন জানি অর্থের ভালো লেগেছিল। নির্ভারের প্রশ্নের কোনো জবাব না দিয়ে উল্টে আবদার করে বলেছিল, আমার ঘুম আসছে না সিনিয়র, একটু গল্প করবেন আমার সাথে? মেয়েটার নরম কণ্ঠের আবদার বোধ হয় ফিরিয়ে দিতে ইচ্ছে করেনি নির্ভারের। অনেকটা সময়ে সেদিন কথা বলেছিল দুইজন। সেদিনের আশকারা পেয়ে অর্থের পাগলামো বেড়ে গিয়েছিল। প্রতিদিন তার ভাবি যখনই ভাইয়াকে কফি দিতে যেত বা একটু সুযোগ পেলেই নির্ভারকে ফোন করত, নির্ভার রোজ বারণ করা সত্ত্বেও তা কানে তোলেনি অর্থী। এই মেয়ে বোকার মতো না এসে উত্তর দাও, বারণ করার সত্ত্বেও কেন বারবার কল করো? নির্ভারের প্রশ্ন শুনতেই অর্থীর ভাবনা ভঙ্গ হলো। মুখে লেগে থাকা হাসি অপরিবর্তিত রেখেই জবাব দিল, কথা বলতে ইচ্ছে করে তাই। কিন্তু আমার ভালো লাগে না, আর কখনো কল করবে না। ভালো না লাগলে কল রিসিভ করলেন কেন? অর্থের প্রশ্ন জুড়ে দিতেই যেন নির্ভার বিপাকে পড়ে গেল। অর্থের থেকে চোখ সরিয়ে গম্ভীর স্বরে বলল, তুমি আমার আত্মীয় হও, আর আত্মীয় যদি বারবার কল করে তাহলে রিসিভ না করলে কি ভালো দেখায় বিষয়টা? ঠিক আছে তাহলে,
আত্মীয় মনে করেই রোজ ফোনটা রিসিভ করেন সিনিয়র। অর্থের প্রফুল্ল স্বরের জবাব পেয়ে নির্ভার রেগে গেল। মেয়েটাকে বারবার বারণ করা সত্ত্বেও কথাটা কানে তুলছে না, কিন্তু মেয়েটাকে সেই রাগ দেখাতে চাইল না। অর্থের দিকে তাকিয়ে নয়নে নয়ন মিলিয়ে কেমন করে বলে উঠল, আমাকে আর কল করো না অর্থি, নয়তো নিজের মনকে বোঝাতে সক্ষম হব না। নির্ভারের মুখে নিজের নাম শুনে ভালো লাগার কথা থাকলেও ভালো লাগলো না অর্থের। নির্ভারের গলার স্বর তার কাছে বিষণ্ণ লাগলো। এমন করে কেন বলল ছেলেটা? যেন ওই স্বরে কিছু পেয়েও হারিয়ে ফেলার মতো এক আকাশ কষ্ট লুকিয়ে আছে। সামান্য কথা বলাতে ছেলেটার কিসের এত ভয়? কেন ওই টানাপোড়েন? প্রশ্ন জাগলেও তা জিজ্ঞাসা করতে ইচ্ছে হলো না অর্থের, আর না তো কিছু মেনে নিতে চাইল। নির্ভারের সামনে থেকে ঘুরে পুনরায় নিজের গন্তব্যের দিকে যেতে যেতে মন খারাপের স্বরে উচ্চারণ করল, আমি আপনাকে কল করবই, আপনার সমস্যা থাকলে আমাকে ব্লক করে দিয়েন। বলেই মেয়েটা চলে গেল। পিছনে রেখে গেল একটা দ্বিধাগ্রস্ত ছেলেকে, যার চাহনি জুড়ে রয়েছে বিষাদের ঘনঘটা, মুখ জুড়ে চিন্তার রেশ, আর যার বুক জুড়ে আছে কাউকে চেয়েও না পাওয়ার হাহাকার। নিশাত ক্লাসরুমে বসে আছে তার দুই ঝগড়ুটে বন্ধু আর বান্ধবীর সাথে। প্রতিদিন সে দুইজনের মাঝে বসলেও আজ সে কর্নারে বসেছে আর নিধিকে মাঝে বসতে দিয়েছে। স্যার না থাকলে যা হয় তখনই দুটোতে শুরু হয়ে যায় এটা ওটা নিয়ে। তবে আজ একটু শান্তই বসে আছে, মাত্র একটা ক্লাস শেষ হলো। আজ রায়ানের ক্লাস আছে, তাই এখন রায়ানেরই আসার কথা, হয়তো এখনই চলে আসবে। নিশাতের কাছাকাছি বিপরীত পাশের কর্নারে একটা মেয়ে বসা। নিশাত খেয়াল করেছে মেয়েটা রোজ এখানেই বসে, সামনের দিকে দ্বিতীয় সারিতে। আর নিশাতও যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে। নিশাতের কানে হঠাৎই সেই মেয়েটার বলা একটা কথা প্রবেশ করলো, এখন তো রায়ান স্যারের ক্লাস বল, আমি রোজ এখানে বসি স্যারকে দেখার জন্য। কি হ্যান্ডসাম তাই না রায়ান স্যার? কেন যে প্রতিদিন স্যারের ক্লাসটা পাই না? প্রায় কাছাকাছি বসায় কথাটা স্পষ্টই শুনতে পেল নিশাত। মেয়েটা তার পাশে বসা মেয়েটাকে বলছে। পাশে সেই মেয়েটা মুচকি হেসে উত্তর করলো। নিশাতের হৃদয় কুঁচকে এলো। এই মেয়ের কত সাহস, ক্লাসে এসে স্যারদের দিকে নজর দিচ্ছে। নজর দিবি তো দে, তার স্বামীর পানে কেন তাকাবি? রাগে যেন শরীর জ্বলে উঠল নিশাতের। কান খাড়া রাখলো মেয়ে দুটোর বাকি কথা শোনার জন্য। তবে তার আগেই নিশাতের স্বামীরূপী স্যার ক্লাসে পদার্পণ করলো, ফলে মেয়ে দুটো চুপ করে গেল। বাকি সবার সাথে নিশাতও উঠে দাঁড়ালো, তবে চোখে মুখে রাগের আভাস স্পষ্ট। পাশে থাকা নিধি এটা খেয়াল করলো। মেয়ে দুটোর কথা সেও কিছুটা শুনেছে। নিধি নিশাতকে হালকা ধাক্কা মেরে মুচকি হেসে জিজ্ঞাসা করলো, কিরে সেমরি, তোর জ্বলতেছে নাকি? দেখছিস তোর জামাইয়ের দিকে কত মায়া গো নজর। নিশাত সেই একই চোখে নিধির দিকে ফিরে তাকাতেই নিধি ঘাবড়ে গিয়ে বসতে বসতে বলল, এভাবে তাকাস কেন ভাই? আমি কি তোর জামাইয়ের পানে নজর দিছি নাকি? আর শোন, এমন হ্যান্ডসাম জামাই থাকলে মাইয়ারা একটু নজর দেবই, তাই এত নারাইজ্ঞা শান্ত হয়ে বস। নিশাত শান্ত হলো কিনা বোঝা গেল না, তবে সেও বসে পড়ল। নিধি আর এই মেয়েকে ঘাটালো না। যে চাহনি দিয়েছিল মনে হচ্ছিল তাকে গিলে খাবে। সবাই লেকচারে মন দিলেও নিশাত মন দিল তার আপন জামাইয়ের পানে। সে জানে তার বরবাবু হ্যান্ডসাম, মানুষ তাকাতেই পারে, এটাও স্বাভাবিক। কিন্তু তার কেন জানি রাগ হচ্ছে। কেন দেখবে অন্য মেয়েরা তার স্বামীকে? সকালে আসার সময়েও খেয়াল করেছে, তবুও পুনরায় আবার তাকিয়ে দেখল স্বামীর পানে। লোকটা চকলেট কালারের একটা শার্ট, কালো একটা জিন্স প্যান্টের সাথে ইন করে পড়ে আছে, তবে জামার হাতা কোনোই পর্যন্ত গোটানো। শার্টটা ফোলা ফোলা পেশিযুক্ত শরীরের সাথে লেপ্টে আছে। হাতে একটা গুচি ব্র্যান্ডের ঘড়ি পরা, মুখে সর্বদার মতো গম্ভীরতা বিদ্যমান। লেকচার দেওয়ার সাথে সাথে অধরপল্লব আন্দোলিত হচ্ছে, দেখতে একটা সুপুরুষের মতোই। ফোলা ফোলা পেশি, শক্ত চোয়াল, মুখে লেপ্টে থাকা গাম্ভীর্য আর তীক্ষ্ণ দৃষ্টি, এই সবই যেন লোকটার ব্যক্তিত্ব বহন করে। নিজের স্বামীর এত সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার বদলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ দুটোতে রাগ যেন জল জল করছে। নিশাত নিজেই বুঝতে ব্যর্থ হলো এই রাগটা ঠিক কার উপরে। ওই মেয়েটা যে তার স্বামীর দিকে নজর দিয়েছে, নাকি স্বয়ং রায়ানের প্রতি,
যে এত অসাধারণ হয়ে জন্মেছে বলে। নিজের রাগ, নিজের ভাবনার উপরে নিজেই বিরক্ত হলো নিশাত। তবুও তীরের ফলার ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি রায়ানের উপর থেকে সরালো না। দেখতে দেখতে রায়ানের ক্লাস শেষ হয়ে গেল। তারপর অফ টাইম পুনরায় আরও 2-3টে ক্লাস শেষ করে বের হলো নিশাত। বাইরে এসে ফোনটা বের করতে দেখলো ফোনের উপরে নিজের বরবাবুর নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। ক্লাস শেষে নিচে চলে এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। বেশি সময় হয়নি মেসেজটা পাঠিয়েছে রায়ান। নিশাত একটু ভাবতে বসলো। রায়ানের নাম্বারটা অর্থিতার ফোনে সেভ করে দিলেও সে এখনও পর্যন্ত রায়ানকে কল করেনি। তাহলে রায়ান তার নাম্বারটা পেল কোথায়? লোকটার কাছে তার নাম্বার ছিল বুঝি। আর বেশি না ভেবে সায়ন্ত আর নিধিকে বিদায় জানিয়ে সোজা নিচে নেমে এলো। একটু খুঁজতেই রায়ানের গাড়িটা চক্ষুগোচর হলো। গেট পেরিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে। নিশা দ্রুত হেঁটে দরজা খুলে গাড়িতে বসতে না বসতেই রায়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে প্রবেশ করলো। এই মেয়ে, ক্লাসে ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন তুমি? হঠাৎ বলাতে নিশাত একটু চমকে উঠল। বুকে একটু থুতু দিয়ে নিজের সিটে বসে পরে রাগী দৃষ্টিতে তাকালো। রায়ানের দিকে ফিরে রাগত্ব স্বরে বলল, খাটাস লোক, ভালো করে জিজ্ঞেস করতে পারেন না? ভয় পাইয়ে দিয়েছিলেন, আর একটু হলে আমার প্রাণটাই উড়িয়ে যেত। রায়ান নিশাতের দিকে পূর্ণ দৃষ্টি দিল। গম্ভীর স্বরেই বলল, ভাষা ঠিক করো বেয়াদব, ফের যেন তোমার মুখে এই শব্দ না শুনি। আপনি আমাকে বেয়াদ্দপ বলতে পারেন, আর আমি বললেই দোষ, তাই না? নিশাতের তেড়া জবাব পেয়ে রায়ান নিজেও তেড়া স্বরে বলল, তর্ক না করে আগে বলো ওভাবে তাকিয়েছিলে কেন? নিশাত রায়ানের থেকে চোখ সরিয়ে সামনের দিকে স্থাপন করে সিটে আরাম করে বসে সেই একই স্বরে বলল, আমি যে আপনার দিকে তাকিয়েছিলাম আপনি জানলেন কি করে? রায়ানের কি বলা উচিত এখন? শোনো মেয়ে, আমার পুরো ক্লাস তোমাকে দেখেই কেটে যায়। সেসব কিছুই বলল না। নিজেও সিটে ঠিকঠাক করে বসে সামনের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে অথচ শান্ত গম্ভীর স্বরে উচ্চারণ করল, আমি খেয়াল করেছিলাম। জবাবে নিষিদ্ধের রাগত্ব স্বর শোনা গেল। আমি একটু তাকিয়েছিলাম বলে এভাবে জিজ্ঞেস করছেন? আর যখন অন্য মেয়েরা তাকিয়ে থাকে তখন তো তাদের দিকে জিজ্ঞেস করেন না, এই মেয়ে আমার দিকে তাকিয়েছিলে কেন? শেষ কথাটুকু রায়ানের মতো গম্ভীর স্বরে বলার চেষ্টা করল। কতটুকু সফল হলো তা আল্লাহই জানেন। রায়ান অবাক চোখে তাকালো নিশাতের দিকে। কী সব বলছে এই মেয়ে? অবাকের মাঝেই জিজ্ঞাসা করল, আজব, আমার দিকে কখন কোন মেয়ে তাকালো? নিশাত থমথমে গলায় প্রত্যুত্তর করল, জানি না, আপনি গাড়ি চালান। এটাকেই বোধহয় বউ বলে। এরা কখনো সম্পূর্ণ কথা বলতে জানে না, পারে শুধু স্বামীদের উপরে রাগ দেখাতে। এই মেয়ে যাই খুশি করুক, তার কি? এই ভেবেই রায়ান গাড়ি ছোটালো। তার এমার্জেন্সি আছে এখন, দ্রুত পৌঁছানো দরকার ভেবে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। দেখতে দেখতে রায়ান আর নিশাত তাদের হসপিটালে পৌঁছে গেল। রায়ান আগে আগে হাঁটছে আর নিশাত পিছে পিছে। হঠাৎ নিশাতের চোখ পড়ল রিসেপশনের দিকে। ওখানে পিয়ার্স দাঁড়িয়ে আছে। একই হাসপাতালে কাজ করে তারা, অথচ দেখাই হয় না বলতে গেলে। রায়ান তাকে কাজ দিয়ে রুমের ভেতরেই আটকে রাখে বলতে গেলে। এতদিন পর পিয়ার্সকে দেখে নিশাত এগিয়ে গেল। পিছন থেকে হাসি মুখে ডেকে উঠল, ভাইয়া কেমন আছেন? কারো কণ্ঠস্বর পেয়ে পিয়ার্স পিছনে তাকিয়ে নিশাতকে দেখতে পেয়ে একটু থমকে গেল। যাকে সে এই কদিন এড়িয়ে চলার চেষ্টা করছে, যার থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, সেই মেয়েটা নিজেই এসে তাকে জিজ্ঞাসা করছে, কেমন আছেন? পিয়ার্সের খুব ইচ্ছে করলো বলতে, তুমি দেখে শুনে বুঝতে পারছো না আমি ভালো নেই। তুমি হিনা, আমিটা রোজ একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছি। কিন্তু এসব কথা মুখে আনলো না পিয়ার্স। হাসার চেষ্টা করে প্রত্যুত্তর জানালো, ভালো, তুমি কেমন আছো? হ্যালো ভাইয়া, দেখেছেন আমরা একই হসপিটালে কাজ করি, অথচ আমাদের ঠিকমতো দেখাই হয় না। বলেই নিশাত মুখটা একটু বিষণ্ণ করে নিল। তাকে দেখতে না পেয়ে কি মেয়েটার খারাপ লেগেছিল যে এমন বানিয়ে নিয়েছে মেয়েটা মুখটা? কথাটা ভেবেই ভালো লাগলো পিয়ার্সের। মেয়েটা তাকে খুঁজছে মানে মেয়েটা তার কথা ভাবে। পিয়ার্স খুশি মনেই উত্তর করলো, অনেক ব্যস্ত থাকি তো তাই, আর তুমিও তো কাজে থাকো। পিয়ার্স ভালো করে খেয়াল করলো নিশাত ঘেমে আছে হালকা। দেখেই পিয়ার্স একটু চিন্তিত হয়ে আওড়ালো, এই নিশাত, তুমি তো ঘেমে গেছো, দ্রুত গিয়ে রেস্ট নাও। পিয়ার্সের কথা শেষ হতে না হতেই পিছন থেকে একটা গাঢ় পুরুষালী স্বরের ডাক ভেসে এলো,
এই চড়ুই পাখি। নিশাতের মনে হলো কেউ তাকেই ডাকছে, কিন্তু এই নামে তাকে কে ডাকবে? পিছনে ঘুরে তাকাতেই দেখলো রায়ান দাঁড়িয়ে আছে। আচ্ছা, লোকটা কি তাকে এই নামে সম্বোধন করলো? নিশাতের ভাবনার মাঝেই রায়ান পুনরায় ডেকে উঠল। চড়ুই পাখি, কিচিরবিচির কম করে আমার সাথে এসো, কাজ আছে আমার। আর পিয়ার্স, তুই তোর রুগীরা তোর অপেক্ষায় আছে, সেখানে যা। নিশাতের চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। লোকটাই তাকে এমন উদ্ভট নামে ডেকেছে। রায়ান দুজনের উদ্দেশ্যে কথা শেষ করেই পুনরায় সামনেই অগ্রসর হয়েছে। নিশাত অবাকের রেল ধরেই পিয়ার্সকে বিদায় না জানিয়ে রায়ানের পিছু পিছু হেঁটে গেল। তাদের যাওয়ার পানে তাকিয়ে পিয়ার্স একটা বিষাদময় হাসি দিল। সে যেন এক মুহূর্তের জন্য ভুলে গেছিল তার ভালোবাসার মেয়েটা এখন অন্য কারো। তাই তাকে নিয়ে ভাবা, তাকে নিয়ে চিন্তা করা পাপ সমতুল্য। কিন্তু ভালোবাসা কি আদৌ এসব পাপ পুণ্যের কথা ভাবে? মন কি কারো নিয়মে চলে? পিয়ার্স জানে না তার কি করা উচিত আর কি করবে। তবে আপাতত রায়ানের কথা মতো নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের কাছাকাছি আসতেই নিশাতের উদ্দেশ্যে রায়ান বলে উঠল, রুমে গিয়ে অপেক্ষা করো, আমি একটু আসছি। বলেই রায়ান দ্রুত পায়ে কোথাও চলে গেল। নিশাত রুমে ঢুকে ক্লান্ত শরীরখানা সোফায় এলিয়ে দিল। প্রায় 15 মিনিট বাদে রায়ান ফিরে এলো। নিশাতকে বসা অবস্থায় দেখে জলদি বলে উঠল, আমার এখন একটা এমার্জেন্সি সার্জারি আছে, পেশেন্ট খুব ক্রিটিক্যাল, এমার্জেন্সি সার্জারি না করলেই নয়। নিশাত কোনো কথাই বলল না। সে রায়ানের শিডিউল জানে, তবে সেই শিডিউলে এই সার্জারি ছিল না। এটা যে মাত্রই ঠিক করে এলো তা ঠিক বুঝতে পারল। সেই কথার জবাবে কিছু না বললেও নিশাত প্রশ্ন ছুড়ে দিল, আপনি আমাকে তখন ওই নামে ডাকলেন কেন? রায়ান নিজের জামার বোতামে হাত রেখে প্রত্যুত্তর দিল, তুমি তো ঠিক একটা চড়ুই পাখির মতোই, ছোট একটা মানুষ, আর যখন তখন যেখানে সেখানে চড়ুই পাখির মতো কিচিরমিচির শুরু করে দাও। তাই ভেবে দেখলাম তোমার জন্য এই নামই পারফেক্ট। আজ থেকে তোমাকে এই নামেই ডাকবো আমি। এমন আজব লজিক শুনে নিশাত কিছু বলার সুযোগ পেল না, কারণ ততক্ষণে রায়ান নিজের জামার 2-3টে বোতাম খুলে ফেলেছে। এটা দেখেই নিশাত চক্ষু নমনীত করে নিল। এই লোক কি এখানেই জামা চেঞ্জ করার কথা ভাবছে নাকি? ইস, লোকটার কি লজ্জাও নেই? রায়ান কোনো উত্তর না পাওয়ায় নিশাতের দিকে তাকিয়ে দেখলো মেয়েটা মাথা নিচু করে আছে। নিজের হাতের দিকে তাকিয়ে সব যেন বুঝতে পারল। হঠাৎই কি মনে করে হাত থামিয়ে নিশাতকে ডেকে উঠল, নিশাত, এদিকে এসো।